যদি বলি ১৯১২ সালের টাইটানিক জাহাজে ডুবে যাওয়াটা আসলে কোনো মর্মান্তিক দুর্ঘটনা ছিল না। মানে আজকের দিনে আমাদের পকেটের টাকার নিয়ন্ত্রণের জন্যই করা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল ওটা। অবাক হচ্ছে নিশ্চয়ই। আসলে আমরা তো বিশ্বকে খুব সহজ একটা সমীকরণে দেখতে অভ্যস্ত। একদম তাই। আমরা সাধারণত ভাবি সংবাদ মাধ্যমে যা দেখছি সেটাই পুরো সত্য। কিন্তু যখন আমরা ক্ষমতার আসল কাঠামো বা বৈশ্বিক অর্থনীতির গভীর জগতে পা রাখি, তখন এই সাদা-কালো ছবিটা পুরোপুরি বদলে যায়। রাইট। আর আজকের এই গভীর অনুসন্ধানে আমরা আমাদের হাতে থাকা ডিক্লাসিফাইড নথিপত্র আর ঐতিহাসিক দলিলের ভিত্তিতে এমন একটা অদৃশ্য সিস্টেমের রূপরেখা উন্মোচন করতে যাচ্ছি, যা শুনলে চারপাশের পৃথিবী নিয়ে সবার ধারণাই পাল্টে যাবে। আমি আপনাদের বলছি, দুনিয়াটা আসলে যেমন মনে হয় মোটেও তেমন নয়। সরকার, অর্থনীতি, প্রযুক্তি থেকে শুরু করে আমাদের চিন্তাভাবনা সবকিছুই একটা অদৃশ্য সুতোয় গাঁথা। আর এই আলোচনাতে আমরা শুধু কি ঘটছে তার কোনো তালিকা করব না। আমরা এর গভীরে গিয়ে খুঁজব কেন এবং কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। মানে পর্দার আড়ালে থাকা এই শক্তিশালী নেটওয়ার্ক ঠিক কোন মেকানিজমে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, সেটাই আমরা ডিকোড করব, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, চলুন তাহলে শুরুতেই রাজনীতি আর ক্ষমতার অদৃশ্য দাবার বোর্ডের দিকে তাকাই। বিষয়টা একটু খুলে বলি। আমরা সবাই জানি দাবা খেলায় বোর্ডে বা অনেক সময় রাজাকেও বলি দেওয়া হয়। কিন্তু বোর্ডের ভেতরে থাকা কোনো ঘুঁটি তো নিজে সিদ্ধান্ত নিতে পারে না। রাইট। কে কোথায় যাবে তা নির্ধারণ করে বোর্ডের বাইরে থাকা খেলোয়াড়রা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই রকম। এই বাইরের খেলোয়াড়রাই হল ডিপ স্টেট বা ছায়া সরকার। একদম। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারি না, মানে এই ছায়া সরকার চাইলেই একটা স্বাধীন রাষ্ট্রের অর্থনীতি বা রাজনীতি কিভাবে ধ্বংস করে দিতে পারে? এই প্রশ্নের উত্তরটা আসলে লুকিয়ে আছে ১৯৭০ সালের চিলির একটা ঐতিহাসিক ঘটনায়। চিলির তৎকালীন প্রেসিডেন্ট সালভাদর অ্যালেন্ডে সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের কপার খনিগুলোকে জাতীয়করণ করবেন। এতে তো আমেরিকান কোম্পানিগুলোর স্বার্থে সরাসরি আঘাত লাগে। ঠিক তাই। আর তখনই মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সিআইএকে একটা গোপন নির্দেশ দেন। নির্দেশটার ভাষা ছিল অত্যন্ত স্পষ্ট, মেক দ্য ইকোনমি স্ক্রিম, মানে অর্থনীতিকে কাঁদিয়ে ছাড়ো। একটু থামাই আপনাকে। একটা দেশের অর্থনীতিকে বাইরে থেকে বসে কিভাবে কাঁদিয়ে ছাড়া যায়? মানে এর মেকানিজমটা আসলে কি ছিল? খুব চমৎকার একটা প্রশ্ন। সিআইএ তো আর কোনো জাদুর কাঠি ঘোড়ায়নি। তারা একটা 3 লেয়ার বা 3 স্তরের অপারেশন বাস্তবায়ন করেছিল। প্রথমত, তারা সামরিক বাহিনীকে নিজেদের পক্ষে আনার জন্য $8 মিলিয়ন ফান্ড তৈরি করে। আর যারা তাদের পক্ষে ছিল না, সেসব দেশপ্রেমিক জেনারেলদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর দ্বিতীয় স্তরে তারা আঘাত হানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তারা ট্রাক চালকদের ইউনিয়নকে বিশাল অঙ্কের টাকা দিয়ে টানা ২৪ দিনের ধর্মঘট ডাকায়। একবার ভাবুন, একটা দেশে যদি ২৪ দিন কোনো ট্রাক না চলে, পুরো সাপ্লাই চেইন তো ভেঙে পড়বে। খাবার, ওষুধ, জ্বালানি কিছুই তো এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না। এক্স্যাক্টলি। বাজারে খাদ্যের হাহাকার দেখা দিল, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গেল, আর সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সরকারের উপর ক্ষুব্ধ হতে শুরু করল। আর তৃতীয় স্তরটা কি ছিল? তৃতীয় স্তরে এসে তারা পুরোপুরি প্রপাগান্ডার আশ্রয় নিল। এল মেরকিউরিও নামের চিলির সবচেয়ে বড় সংবাদপত্রে মিলিয়ন মিলিয়ন ডলার ঢেলে সরকারের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো শুরু হলো। মানে চতুর্দিক থেকে একটা মানসিক চাপ তৈরি করা। হ্যাঁ, এই ত্রিমুখী আক্রমণে দেশটিতে চরম অরাজকতা তৈরি হয়। আর ফলশ্রুতিতে ১৯৭৩ সালের ১১ই সেপ্টেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আলেন্দের পতন ঘটে। এই একই নিখুঁত ব্লুপ্রিন্ট পরবর্তীতে আরও অনেক দেশে ব্যবহার করা হয়েছে। তার মানে এই ছায়া সরকার চাইলেই যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের মতো সাজাতে পারে। কিন্তু এর জন্য তো তাদের প্রতিটি দেশের গোপন তথ্য আগে থেকেই জানতে হবে, তাই না? তারা এত তথ্য পায় কথা থেকে? এখানেই আসে আস্থার চূড়ান্ত বিশ্বাসঘাতকতার একটি ঘটনা। আমাদের হাতে থাকা নথিপত্রে এটা অপারেশন রুবিকন নামে পরিচিত। রুবিকন? এটা কিভাবে কাজ করত? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় ১৩০টিরও বেশি দেশ তাদের অতি গোপনীয় সরকারি এবং সামরিক বার্তা আদান প্রদানের জন্য সুইজারল্যান্ডের ক্রিপ্টো এজি নামের একটা কোম্পানির এনক্রিপশন মেশিন ব্যবহার করত। সবাই ভাবত সুইস কোম্পানি মানেই চরম নিরপেক্ষ এবং নিরাপদ। কিন্তু এই মেশিনগুলোর পেছনে আসলে কারা ছিল? শুনলে চমকে যাবেন, এই কোম্পানির আসল মালিক ছিল সিআইএ এবং পশ্চিম জার্মান গোয়েন্দা সংস্থা।
তারা ওই মেশিনগুলোতে ইচ্ছাকৃতভাবে দুর্বলতা বা ব্যাকডোর রেখে দিয়েছিল। ও বাবা, তার মানে দশক ধরে যখন বিভিন্ন দেশ নিজেদের মধ্যে অতি গোপনীয় রাষ্ট্রীয় বার্তা পাঠাত, সিআইএ সেই বার্তাগুলো অনায়াসে পড়ে ফেলত। তারা আগে থেকেই জানত কোন দেশ কি পরিকল্পনা করছে, কার অর্থনীতি কোন দিকে যাচ্ছে। এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার। তার মানে তারা পুরো পৃথিবীর গোয়েন্দা তথ্যের ওপর বসেছিল। আর এই তথ্যগুলোকে কাজে লাগিয়েই কি বিল্ডারবার্গ মিটিংয়ের মতো জায়গাগুলোতে বসে তারা পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করে? একদম। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ১৯৫৪ সাল থেকে শুরু হওয়া এই বিল্ডারবার্গ মিটিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকার, টেক জায়েন্ট আর মিডিয়া মোগলরা এক ঘরে বসেন। সেখানে কোনো সাধারণ সাংবাদিকের প্রবেশাধিকার নেই। মানে ইউরোপের একক মুদ্রা ইউরো চালু করা বা ন্যাটোর সম্প্রসারণ, এগুলো সবই ওখান থেকে হয়। হ্যাঁ, এইসব বৈশ্বিক নীতিগুলো কোনো দেশের সংসদে নয়, বরং এই রুদ্ধদ্বার কক্ষই তৈরি হয়। যুদ্ধের মতো বিষয়গুলোকে তারা নিছক একটা ব্যবসায় পরিণত করেছে। আচ্ছা, একটা বিষয় চিন্তা করুন। তারা রাজনীতির নিয়ন্ত্রণ নিল, বিশ্ব নেতাদের হাড়ির খবরও তাদের কাছে আছে, কিন্তু সরকার বদলানো বা যুদ্ধ বাঁধানো এসব তো ভীষণ ব্যয়বহুল কাজ। তা তো বটেই। তো এই ছায়া সরকার তাদের এই বিশাল অপকর্মের টাকার যোগান পায় কোথা থেকে? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিয়ে যায় ১৯১২ সালের সেই বিখ্যাত টাইটানিক জাহাজের দিকে। ফেডারেল রিজার্ভের সেই ইতিহাস। টাইটানিক ডুবে যাওয়াটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। আপনি কি বলতে চাইছেন ব্যাংকিং আইন পাশের জন্য তারা এত বড় একটা জাহাজ ডুবিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলল? আপাতদৃষ্টিতে এটাকে অসম্ভব মনে হলেও এর পেছনের যুক্তি আর স্বার্থের অঙ্কটা একটু বুঝতে হবে। ১৯১০ সালের দিকে জেপি মর্গান, রথচাইল্ড এবং রকফেলারদের মতো শীর্ষ ধনীরা একটা গোপন বৈঠক করেন। উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল ফেডারেল রিজার্ভ নামে একটা প্রাইভেট ব্যাংক তৈরি করা, যেটা পুরো আমেরিকার টাকা ছাপানোর ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। কিন্তু এর সাথে টাইটানিকের কি সম্পর্ক? সম্পর্কটা হল বিরোধিতায়। তৎকালীন ৩ জন শীর্ষ ধনী, জেকব অ্যাস্টার, বেঞ্জামিন গুগেনহাইম এবং ইসিডর স্ট্রস, এই প্রাইভেট সেন্ট্রাল ব্যাংকের তীব্র বিরোধিতা করেছিলেন। তাদের প্রভাব এতটাই বেশি ছিল যে তারা বেঁচে থাকতে এই ফেডারেল রিজার্ভ অ্যাক্ট পাস করানো প্রায় অসম্ভব ছিল। তো তাদের সরিয়ে দেওয়ার জন্যই কি দ্য সুইচ থিওরির জন্ম? আমাদের একটু বুঝিয়ে বলুন, এই থিওরিটা আসলে কিভাবে কাজ করেছিল। হোয়াইট স্টার লাইন কোম্পানির দুটি প্রায় হুবহু দেখতে জাহাজ ছিল, অলিম্পিক এবং টাইটানিক। অলিম্পিক আগে থেকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল, মেরামত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আচ্ছা। ঐতিহাসিক দলিল আর গবেষণার তথ্য অনুযায়ী এই ক্ষতিগ্রস্ত অলিম্পিক জাহাজকেই অত্যন্ত সুকৌশলে টাইটানিক নাম দিয়ে সমুদ্রে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল দুটো: ইন্স্যুরেন্সের বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া আর ওই ৩ প্রবল বিরোধী ধনুকুবেরকে চিরতরে সরিয়ে দেওয়া। সিরিয়াসলি? এত বড় ঝুঁকি? সবচেয়ে আশ্চর্যের বিষয় হল জেপি মর্গ্যান, যিনি নিজেই এই জাহাজের মালিক ছিলেন, তিনি এবং তার ঘনিষ্ঠ আরও প্রায় ৫০ জন প্রভাবশালী ব্যক্তি শেষ মুহূর্তে অদ্ভুত সব অজুহাত দেখিয়ে জাহাজের টিকিট বাতিল করে দেন। ওহ, আর তারপর ১৯১২ সালের এপ্রিলে ঘটে সেই মর্মান্তিক ঘটনা। জাহাজটি ডুবে যায় এবং ওই ৩ জন শক্তিশালী বিরোধীও মৃত্যুবরণ করেন। ঠিক ধরেছেন। এবং ঠিক এর পরের বছরে ১৯১৩ সালের ডিসেম্বরে, যখন বড়দিনের ছুটিতে সবাই ব্যস্ত, তখন অত্যন্ত তাড়াহুড়ো করে ফেডারেল রিজার্ভ অ্যাক্ট পাস করিয়ে নেওয়া হয়। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি বলি, আজ যখন তারা বাজারে গিয়ে জিনিসপত্রের দাম নিয়ে হিমশিম খাচ্ছেন বা জ্বালানির দাম নিয়ে চিন্তিত হচ্ছেন, তারা কি আসলে এই ১৯১৩ সালের সেই ক্ষমতা দখলেরই মাসুল গুনছেন? নিশ্চিতভাবেই। কারণ যখন কোনো প্রাইভেট গোষ্ঠী দেশের মুদ্রা ছাপানোর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তখন তারা ইচ্ছামতো মুদ্রাস্ফীতি ঘটাতে পারে। পুরো অর্থনীতি তখন তাদের হাতের পুতুলে পরিণত হয়। এই কথা থেকেই আরেকটা বড় প্রশ্ন মাথায় আসে। তারা যদি টাকার নিয়ন্ত্রণ পেয়েই থাকে, তাহলে আমরা আজও কেন পুরনো আর ব্যয়বহুল প্রযুক্তির উপর নির্ভরশীল? মানে বিজ্ঞান এত এগোলো, আমরা মঙ্গল গ্রহে যাওয়ার কথা বলছি, অথচ এখনও গাড়ি চালানোর জন্য আমাদের সেই তেলের পাম্পেই যেতে হচ্ছে কেন? কারণ প্রযুক্তিগত স্বাধীনতা মানুষকে স্বাবলম্বী করে দেয়, আর স্বাবলম্বী মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন। ১৯৭৩ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সৌদি আরবের সাথে একটা চুক্তি করেন, যেটা পেট্রোডলার সিস্টেম নামে পরিচিত। ওই যে তেলের দাম শুধু ডলারে পরিশোধ করার নিয়মটা? একদম। বিশ্বের যে দেশই তেল কিনুক না কেন, তাকে ডলারে মূল্য পরিশোধ করতে হবে।
এর ফলে পুরো বিশ্ব ডলারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু এর মাঝে এমন কেউ কি আসেনি যে এই তেলের বিকল্প কোনো প্রযুক্তি আবিষ্কার করেছিল? আমি তো টম ওগল বা স্ট্যানলি মেয়ারের মতো উদ্ভাবকদের নাম শুনেছি। হ্যাঁ, অনেকেই এসেছিল। ১৯৭৭ সালে টম ওগল নামের একজন আবিষ্কারক মাত্র ১ গ্যালন বাষ্পীভূত জ্বালানি দিয়ে একটা ভারী ফোর্ড গ্যালাক্সি গাড়িতে ১০০ মাইল পাড়ি দেওয়ার প্রযুক্তি জনসম্মুখে প্রমাণ করে দেখিয়েছিলেন। তাহলে সেই প্রযুক্তি বাজারে এলো না কেন? কারণ ১৯৮১ সালে অত্যন্ত রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এরপর ৯০-এর দশকে স্ট্যানলি মেয়ার পানি দিয়ে গাড়ি চালানোর প্রযুক্তি মানে ওয়াটার ফিউয়েল সেল আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেছিলেন যে হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করে জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। এটা তো যুগান্তকারী আবিষ্কার হওয়ার কথা ছিল। কিন্তু ১৯৯৮ সালে এক রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ চিৎকার করে ওঠেন যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং সেখানেই তার মৃত্যু হয়। যদিও অফিসিয়াল রিপোর্টে এটাকে বলা হয় ব্রেইন অ্যানিউরিজম। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি কেউ সত্যি পানি দিয়ে গাড়ি চালানোর প্রযুক্তি আবিষ্কার করেই থাকে, তাহলে কোনো বড় কোম্পানি কেন সেই পেটেন্টটা কিনে নিয়ে বিলিয়ন ডলার ব্যবসা করল না? মানে তাদের মেরে ফেলার কি দরকার ছিল? কারণ এখানে বিলিয়ন ডলারের ব্যবসার চেয়ে ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক নিয়ন্ত্রণ বেশি জরুরি। ও রাইট। যদি পানি বা সস্তা কোনো উপাদানে গাড়ি চলে তাহলে তো তেলের চাহিদা বিশ্বব্যাপী কমে যাবে, আর তেলের চাহিদা কমলে কেউ ডলার মজুত করবে না। ফলশ্রুতিতে পুরো পেট্রোডলার ইকোনমি আর এই এলিটদের সাজানো আর্থিক সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তার মানে এই প্রযুক্তিগুলোকে পরিকল্পিতভাবে চাপা দেওয়া হয়েছে যাতে মানুষ সব সময় শক্তির দাস হয়ে থাকে। একদম তাই। রাজনীতি নিয়ন্ত্রণ করছে, টাকা নিয়ন্ত্রণ করছে এবং আমাদের শক্তির উৎসও নিয়ন্ত্রণ করছে। কিন্তু শুধু ভৌত জিনিসপত্র দিয়ে তো মানুষকে চিরকাল আটকে রাখা যায় না। মানুষ একসময় ঠিকই বিদ্রোহ করবে। তাহলে তারা মানুষের মনকে কিভাবে অবশ করে রাখছে? এইখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, মানুষের অবচেতন মনের নিয়ন্ত্রণ। আমরা মনে করি গান, সিনেমা বা কার্টুন শুধু বিনোদনের জন্য, কিন্তু এগুলো আসলে প্রেডিক্টিভ প্রোগ্রামিং আর স্নায়বিক নিয়ন্ত্রণের হাতিয়ার। কিভাবে? উদাহরণস্বরূপ মিউজিক ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত ৪৪০ হার্টজ ফ্রিকোয়েন্সির কথা বলা যায়। গবেষণায় দেখা গেছে এই ফ্রিকোয়েন্সিতে বাজানো শব্দ মানুষের মস্তিষ্কে এক ধরনের সূক্ষ্ম অস্বস্তি আর স্ট্রেস হরমোন তৈরি করে। মানে এটা মানুষকে অবচেতনভাবেই উদ্বিগ্ন বা খিটখিটে করে রাখে। হ্যাঁ, অনেকটা অদৃশ্য খাঁচার মতো। প্রেডিক্টিভ প্রোগ্রামিংয়ের বিষয়টা যদি আমি খুব সহজ ভাষায় বলি, ধরুন আপনি একটা বাচ্চাকে ডাক্তারের কাছে নেওয়ার আগে তাকে একটা খেলনা স্ট্যাথোস্কোপ দিয়ে খেলতে দিলেন। বাচ্চাটি যখন আসল ডাক্তারের কাছে যাবে তখন সে আর ভয় পাবে না, কারণ সে আগে থেকেই বিষয়টার সাথে পরিচিত। হলিউড বা বিনোদন জগৎ কি আমাদের অবচেতন মনের সাথে ঠিক এটাই করছে? চমৎকার উদাহরণ। ঠিক এটাই ঘটছে। ৫০-এর দশকে সিআইএর প্রজেক্ট MK আল্ট্রা মানুষের মন নিয়ন্ত্রণের জন্য রাসায়নিক এবং মানসিক নির্যাতনের মাধ্যমে কাজ শুরু করে। কিন্তু ওই প্রজেক্টও পরে ফাঁস হয়ে যায়। হ্যাঁ, আর ফাঁস হওয়ার পর তারা পদ্ধতি পাল্টে বিনোদন জগৎকে হাতিয়ার বানায়। ফিকশনের মাধ্যমে ভবিষ্যৎ ঘটনাগুলোকে মানুষের অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে বাস্তবে যখন ঘটনাগুলো ঘটে তখন মানুষ সেটাকে একদম স্বাভাবিক হিসাবে মেনে নেয়। এর সবচেয়ে বড় প্রমাণ তো দ্য সিম্পসন্স শো। তারা ম্যাজিশিয়ান রয়ের ওপর বাঘের হামলা, লন্ডনের শার্ড বিল্ডিং তৈরি হওয়া, ডিজনির ফক্স কোম্পানি কিনে নেওয়া, এমনকি কমলা হ্যারিসের সেই হুবহু বেগুনি স্যুট পরে শপথ নেওয়ার দৃশ্য বছরের পর বছর আগে সম্প্রচার করেছিল। এটা তো কোনো সাধারণ ভবিষ্যৎবাণী হতে পারে না, তাই না? একদমই না। যদি আমরা বিষয়টিকে বড় পরিসরে দেখি, আমাদের কাছে প্রমাণ আছে যে হলিউডের চিত্রনাট্যে পেন্টাগন এবং সিআইএ সরাসরি হস্তক্ষেপ করে। অ্যালায়াস বা দি এজেন্সির মতো টিভি শো তৈরি করার সময় সিআইএ সরাসরি স্টোরি রাইটারদের সাথে বসে ভবিষ্যৎ সংকটের চিত্রনাট্য তৈরি করেছে। আর সিম্পসন্স? সিম্পসন্সের স্রষ্টা ম্যাট গ্রিনিংয়ের সাথে জেফ্রি এপস্টাইনের ললিটা এক্সপ্রেসের সম্পর্ক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এরা সবাই হার্ভার্ড বা প্রিন্সটনের মতো থিঙ্ক ট্যাঙ্ক ইকোসিস্টেমের অংশ। তারা আসলে আমাদের আগামী পৃথিবীকে কেমন দেখতে চায় সেটাই কার্টুনের মোড়কে আমাদের মগজে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে দেখুন, তারা আমাদের শরীর, অর্থ এবং মন সবই তো নিয়ন্ত্রণ করছে। কিন্তু এরপর আর কি বাকি থাকে? আমাদের আত্মা, আমাদের আধ্যাত্মিক বিশ্বাস। আমি দেখেছি আজকাল অনেকেই নিকোলা টেসলার মহাজাগতিক ৩, ৬, ৯ সংখ্যা বা ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সির কথা বলেন।
এগুলোকে কিভাবে এই নিয়ন্ত্রণের ফাঁদে ব্যবহার করা হচ্ছে? এটি এই অদৃশ্য সিস্টেমের চূড়ান্ত এবং সবচেয়ে বিপজ্জনক পর্যায়। তারা মহাজাগতিক সংকেতগুলোকে হাইজ্যাক করে একটি নিউ এজ বা নতুন যুগের আধ্যাত্মিকতার মোড়কে আমাদের সামনে আনছে। নিউ এজ মুভমেন্ট? হ্যাঁ, রজার মনিউ নামের একজন ব্যক্তির চাঞ্চল্যকর স্বীকারোক্তি থেকে আমরা জানতে পারি, একজন শয়তানের উপাসক বা স্যাটানিস্ট প্রিস্ট সরাসরি তাকে জানিয়েছিলেন যে শেষ জমানায় এমন একটি মুভমেন্ট আনা হবে যেখানে বলা হবে এলিয়েনরা পৃথিবীকে বাঁচাতে আসবে। কিন্তু একটু দাঁড়ান, আজকাল তো অনেকেই মানসিক শান্তির জন্য মেডিটেশন, যোগা বা অ্যাস্ট্রাল প্রজেকশনের মতো চর্চা করেন। অনেকেই মনে করেন এগুলো শরীর ও মনের জন্য খুব রিল্যাক্সিং। এখানে বিপদের জায়গাটা ঠিক কোথায়? বিপদের জায়গাটা হলো এর অন্তর্নিহিত দর্শন আর শক্তিতে। উদাহরণ হিসাবে কুণ্ডলিনী যোগার কথা বলা যায়। এখানে দাবি করা হয় মেরুদণ্ড বেয়ে সাপের মতো একটা এনার্জি বা শক্তি মানুষের মস্তিষ্কে পৌঁছায়, যা তাকে এনলাইটেনমেন্ট বা পরম জ্ঞান দেয়। আচ্ছা। কিন্তু আপনি যদি শয়তানের উপাসকদের বাফোমেত মূর্তির দিকে তাকান, দেখবেন সেখানেও পেটের কাছে দুটি সাপ মেরুদণ্ড বেয়ে উপরে উঠছে। এটি মূলত শয়তানি শক্তির সরাসরি প্রতীক। ধ্যানের নামে মানুষকে যে মিথ্যা শান্তি বা এনলাইটেনমেন্টের প্রলোভন দেখানো হচ্ছে তা আসলে আধ্যাত্মিক ধোঁকা। এটা সরাসরি জিন বা ডিমনিক শক্তির সাথে যোগাযোগের দরজা খুলে দেয়। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা তথ্য। এর বাস্তব প্রমাণও তো আমরা দেখেছি। হেভেন্স গেট নামক একটা কাল্টের অনুসারীরা বিশ্বাস করেছিল যে এলিয়েন স্পেসশিপ তাদের আত্মাকে উদ্ধার করবে। আর এই বিশ্বাস থেকে 40 জনের বেশি মানুষ গণ আত্মহত্যা করেছিল। এমনকি বাংলাদেশেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছাত্রের এই ধরনের ডিপ মেডিটেশন বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স করতে গিয়ে আত্মহত্যার যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা প্রমাণ করে এই আধ্যাত্মিক ফাঁদ কতটা ধ্বংসাত্মক হতে পারে। এগুলো আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক চক্রান্তের চূড়ান্ত লক্ষ্য হল একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করা। মানে একটা সিঙ্গল ওয়ার্ল্ড গভর্নমেন্ট? হ্যাঁ, এটি মূলত একটা একক দাজ্জালি শাসন ব্যবস্থা, যেখানে পুরো মানব জাতিকে একটা সুনির্দিষ্ট কাঠামোর অধীনে দাস বানিয়ে রাখা হবে। আমেরিকান $1 নোটে থাকা পিরামিড এবং তার ওপরে থাকা এক চোখ আর তার নিচে লেখা ল্যাটিন শব্দ নোভাস অর্ডো সেকুলারাম, যার অর্থ নতুন বিশ্ব ব্যবস্থা, এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়। এটি তাদের সুদূর প্রসারী পরিকল্পনার প্রকাশ্য ঘোষণা। একদম। ইলুমিনাটি আর রথস্টাইল্ড পরিবারের সুদী ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পুরো বিশ্বকে এই ব্যবস্থার অধীনে নিয়ে আসার ব্লুপ্রিন্ট এটা। এই দাজ্জালি সিস্টেমের অকাট্য চিহ্নগুলো তো এখন আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। আমাদের সোর্সে উল্লেখ করা ডক্টর ইউনুসের কর দাবির ক্ষেত্রে 666 কোটি টাকার অদ্ভুত অঙ্ক, বিখ্যাত রেসলিং শো WWE বা অ্যাপল কম্পিউটারের প্রথম দিকের দাম $666 হওয়া, এই 666 সংখ্যাটি মূলত দাজ্জাল বা শয়তানের প্রতীক হিসাবে ব্যাপকভাবে পরিচিত। ঠিক তাই। এত সব কাকতালীয় ঘটনা কি আসলেই কাকতালীয় হতে পারে? এই যে এত বিশাল একটা ম্যাট্রিক্স বা জাল বিছিয়ে রাখা হয়েছে, এটা শুনলে তো যে কোনো মানুষেরই হতাশ বা আতঙ্কিত হওয়ার কথা। এই অদৃশ্য খাঁচা থেকে বের হওয়ার কি কোনোই উপায় নেই? এটি আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড় করায়। উপায় অবশ্যই আছে। আমাদের হাতে থাকা উৎসগুলো অত্যন্ত সুনির্দিষ্ট একটি সমাধানের কথা বলে। এই দাজ্জালি সিস্টেম এবং স্পিরিচুয়াল ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদের ইসলামের মূলে ফিরে আসতে হবে। মানে আধ্যাত্মিক সুরক্ষার জায়গাটা মজবুত করা। হ্যাঁ, মিথ্যা ধ্যান আর শয়তানি প্রলোভনের বদলে আল্লাহর জিকির এবং ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক সুরক্ষা গ্রহণ করতে হবে। যখন মানুষ এই সিস্টেমের আসল চেহারা চিনতে পারবে এবং অন্ধভাবে সবকিছু বিশ্বাস না করে সচেতন হবে, তখনই এই ফিতনাগুলো থেকে নিজেদের নিরাপদ রাখা সম্ভব। রাইট। সবকিছুর ওপরে স্রষ্টার ওপর পূর্ণ ভরসা রাখাই হল এই অন্তিম সময়ের সবচেয়ে বড় ঢাল। আমাদের আজকের এই গভীর অনুসন্ধান আসলেই আমাদের একেবারে ভিন্ন একটা বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। আমরা দেখলাম আমাদের অর্থনীতি কিভাবে 1913 সালের একটা নিখুঁত পরিকল্পনার মাধ্যমে হাইজ্যাক করা হয়েছে, আমাদের প্রযুক্তিকে কিভাবে বোতলবন্দি করে রাখা হয়েছে, বিনোদনের মাধ্যমে কিভাবে আমাদের মনকে অবশ করা হচ্ছে, আর আধ্যাত্মিকতার ছদ্মবেশে কিভাবে আমাদের আত্মাকে বিভ্রান্ত করার ফাঁদ পাতা হয়েছে। শেষে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। ভেবে দেখুন তো,
আগামীকাল সকালে ঘুম থেকে উঠে সংবাদপত্রে আপনি হয়তো পড়বেন বিশ্বের নতুন অর্থনৈতিক সংকট অথবা নতুন কোনো বৈপ্লবিক প্রযুক্তি আবিষ্কারের খবর। কিন্তু আজকের আলোচনার পর একবার নিজেকে প্রশ্ন করুন তো, এই খবরটি কি আসলেই কোনো নতুন ঘটনা, নাকি গত রাতেই পেন্টাগনের কোনো একটা টেবিলে অথবা থিঙ্ক ট্যাঙ্কের কোনো স্ক্রিপ্টে বসে এটা চূড়ান্ত করা হয়েছে? আমরা কি আসলেই স্বাধীনভাবে চিন্তা করছি, নাকি কোনো অদৃশ্য দাবার বোলের বোরে হয়েই নিজেদের জীবন পার করে দিচ্ছি? এই সত্য খোঁজার দায়িত্ব এখন আমাদের সবার। চারপাশটা চোখ খোলা রেখে দেখতে শুরু করুন। হয়তো আসল সত্যটা আপনার ভাবনার চেয়েও অনেক বেশি কাছাকাছি। আজ এ পর্যন্তই।